অসংখ্য মানুষ যে থাইরয়েডের সমস্যায় ভুগছেন সেটা নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। সমীক্ষা বলছে যে বর্তমানে দেশে 5 কোটিরও বেশি মানুষ থাইরয়েডের সমস্যায় ভুগছেন। তবে এর মধ্যে কতজন মানুষ চিকিৎসাধীন রয়েছেন সেটা বলা যাচ্ছে না। তবে বুঝতেই পারছেন যে থাইরয়েড সমস্যায় ভোগা একটি সাধারণ বিষয় হয়ে উঠেছে আমাদের কাছে, এবং নারীরা পুরুষদের তুলনায় অন্তত 4 থেকে 5 গুণ বেশি থাইরয়েডের সমস্যায় আক্রান্ত। এবং এই থাইরয়েডের সমস্যা এত বেড়ে যাবার কারণে আপনার কাছে থাইরয়েড নিয়ে নানান ধরনের ইনফরমেশন বা মিথ আসতেই চলেছে। থাইরয়েড হলে এটা করুন, থাইরয়েড হলে ওটা করুন, এই ধরনের বিভিন্ন ভুল ইনফরমেশন, মিথ, আনসাইন্টিফিক বিভিন্ন তথ্যের জন্য একজন থাইরয়েডের পেশেন্টের সারা জীবন থাইরয়েডের ওষুধ খেয়ে চলতে হয়। আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে কোন কোন ভুল তথ্যের জন্য, কোন কোন মিথের জন্য একজন থাইরয়েডের পেশেন্টের সারা জীবন ওষুধ খেতে হয়। কথা বলছি আমি শ্রাবণী প্রামাণিক, একজন সার্টিফাইড আয়ুর্বেদ চিকিৎসক। ভিডিওটি মন দিয়ে দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত, কেননা খেয়াল করতে হবে আপনাকে যে এই ধরনের কোনো ভুল ধারণা আপনার মধ্যে রয়েছে কিনা, যার জন্য আপনাকেও হয়তো সারা জীবন থাইরয়েডের ঔষধ খেয়ে চলতে হবে। সর্বপ্রথম যে মিসকনসেপ্ট আমাদের মধ্যে রয়েছে সেটা হলো থাইরয়েড টেস্টের রিপোর্ট নিয়ে। দেখুন, আপনার শরীরের বিভিন্ন উপসর্গ বা লক্ষণ দেখে একজন চিকিৎসক যদি অনুমান করেন যে আপনার থাইরয়েডের সমস্যা রয়েছে, তখন তিনি আপনাকে TSH, T3 এবং T4 নামক টেস্ট দিয়ে থাকেন। এই TSH এর অর্থ হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই TSH পরীক্ষায় যদি হরমোনের মাত্রা বা সিক্রেশন আপনার শরীরে বাড়তে থাকে তাহলে আপনার হাইপারথাইরয়েডিজম, যদি মাত্রা কমে তাহলে হাইপোথাইরয়েডিজম। এই TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের স্বাভাবিক মাত্রা হলো 0.5 থেকে 4.1 মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। তাহলে এই মাত্রা অনুযায়ী আমরা কি বুঝে নেব স্বাভাবিকভাবে, যে যদি এই মাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় তাহলে আমার হাইপারথাইরয়েডিজম, এবং যদি কমে যায় তাহলে হাইপোথাইরয়েডিজম। কিন্তু এই থাইরয়েড রিপোর্টের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ অন্যরকম। সেক্ষেত্রে আপনার 0.5 এর থেকে যদি কম আসে সেক্ষেত্রে আপনি হাইপারথাইরয়েডিজম, এবং যদি আপনার 4.1 এর থেকে বেশি আসে তাহলে আপনি হাইপোথাইরয়েডিজম। তাই এই রিপোর্টটি খুব ভালো করে বুঝে নিতে হবে একজন পেশেন্টকে, তারপরে তার চিকিৎসায় আসতে হবে। এবারে বলি থাইরয়েড নিয়ে মিসকনসেপ্ট নাম্বার 2 কি রয়েছে, সেটা হলো খাবার নিয়ে। থাইরয়েড এমন একটা সাধারণ সমস্যা হয়ে গিয়েছে যে আপনি ইন্টারনেট খুললেই থাইরয়েডে কি করা যাবে, কি খাওয়া যাবে এ নিয়ে অনেক অনেক তথ্য দেখতে পাবেন, এবং লোকমুখেও বহু তথ্য আপনি শুনতে পাবেন। কিন্তু এখানে বেশিরভাগ তথ্যই ভুল বলে প্রমাণিত হয়েছে বর্তমানে। সেখানে বলা হচ্ছে যে থাইরয়েড হলে হাইপার এবং হাইপোতে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, এর মধ্যে যেমন রয়েছে সয়াবিনের কোনো প্রোডাক্ট আপনি খেতে পারবেন না, সয়াবিন দিয়ে তৈরি সয়া নাগেট, সয়াবিনস বা সয়াবিন তেলও থাইরয়েডে খাওয়া নিষেধ। এমনকি বলা হচ্ছে যে ক্রুসিফেরাস যে সবজিগুলো রয়েছে, ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, এগুলো নাকি খাওয়া সম্পূর্ণ নিষেধ। যদি এমনটা আপনি শুনে থাকেন বা এমনটা যদি আপনি করে থাকেন, বা একই সঙ্গে আরো অনেক খাবার যদি আপনি বাদ দিয়ে থাকেন, তাহলে বলবো আপনি ভুল করছেন। কারণ বর্তমানে বিজ্ঞান প্রমাণ করে দেখিয়েছে যে এই সমস্ত তথ্যই ভুল। থাইরয়েডে খাওয়ার উপরে কোনো বিধিনিষেধ নেই। একজন মানুষের সুস্থ থাকার জন্য যে ধরনের খাবারগুলো প্রয়োজন তা তিনি সবই খেতে পারবেন। তাই আমার রিকোয়েস্ট থাকবে যে থাইরয়েড রোগ হলেই আপনি অনেক খাবার বাদ দিয়ে দয়া করে নিজের জীবনকে দুর্বিষহ করে তুলবেন না এবং দুর্বলতা সৃষ্টি করবেন না শরীরে। একজন এন্ডোক্রিনোলজিস্ট বা থাইরয়েড স্পেশালিস্টের পরামর্শ নিন এবং তার কথা মতো সেই সময় আপনার শরীরে আর কোনো রোগ রয়েছে কিনা, কি অবস্থা, সেসব বুঝে কি খাওয়া উচিত কি খাওয়া উচিত না, এই অনুযায়ী একটি
পূর্ণাঙ্গ ডায়েট চার্ট তৈরি করে সেই অনুযায়ী খাবার খাওয়া শুরু করুন। মিথ অথবা মিসকনসেপ্ট নাম্বার 3, কি মনে হয় যে থাইরয়েড শুধুমাত্র নারীদের হয় বা মহিলাদের হয়, পুরুষদের এই রোগ হয় না। কিন্তু গবেষণা বা সমীক্ষা বলছে যে প্রতি 10 জনের 2 জন পুরুষ এবং 8 জন নারীর এই থাইরয়েড হরমোনের সমস্যা হতে দেখা যায়। যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনি খেয়াল করে দেখুন যে হঠাৎ করে আপনার ওজন কমে যাওয়া বা অধিক বেড়ে যাওয়া, অথবা আপনার খুব বেশি পরিমাণে হেয়ার ফল হওয়া, অতিরিক্ত অ্যাংজাইটি বা ডিপ্রেশন কাজ করা, ঘুম না হওয়ার সমস্যা, মেজাজ প্রচণ্ড রুক্ষ বা খিটখিটে হয়ে যাওয়া, নখগুলো ভেঙে যাওয়া বা পায়ের নখ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি মোটা হয়ে যাওয়া, এই শারীরিক লক্ষণগুলো খেয়াল করুন। এবং অবশ্যই আয়ুর্বেদের একটি তথ্য বা জিহ্বা পরীক্ষার একটি তথ্য আপনি খেয়াল করুন যে আপনি যখন জিহ্বার সামনের দিকে প্রসারিত করবেন তখন জিহ্বার 2 পাশে কাট রয়েছে কিনা, অর্থাৎ আপস অ্যান্ড ডাউনস বা ঢেউ খেলানো কোনো ভাব বা অবস্থা তৈরি হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে আপনার থাইরয়েড হরমোন ইমব্যালেন্স হচ্ছে। ভালো করে এই লক্ষণগুলো খেয়াল করে এবারে আপনি TSH, T3 এবং T4 টেস্ট করে নিন। মিসকনসেপ্ট নাম্বার 4, যখন পেশেন্টরা থাইরয়েডের সমস্যা নিয়ে আসেন তখন তাদের মধ্যে একটা কথা শুনি যে বয়স 40 পার হলে সাধারণত থাইরয়েডের সমস্যা হয়ে থাকে। এটি অত্যন্ত ভুল, কারণ একজন ছোট্ট শিশুর যেমন থাইরয়েডের ইমব্যালেন্স হতে পারে, তেমনি একজন অতি বৃদ্ধ বা 80 বছরের বৃদ্ধরও থাইরয়েডের সমস্যা হতে পারে। তাই নাম্বার 3তে শারীরিক যে লক্ষণগুলো নিয়ে কথা বলেছি তার কোনো একটিও যদি আপনার থাকে বা বেশ কয়েকটি যদি থাকে, অতি সত্বর একজন চিকিৎসকের পরামর্শ নিন। নাম্বার 5, কি হয় যে যদি কোনো থাইরয়েডের পেশেন্ট নিয়মিত থাইরয়েড হরমোনের জন্য ওষুধ খেতে থাকেন তাহলে কিন্তু তাদের যে কোনো একটা দিন মিস হয়ে যেতেই পারে যে তারা খালি পেটে ওষুধটি খেতে ভুলে গিয়েছেন। যেহেতু থাইরয়েডের এই ঔষধ সকালবেলায় খালি পেটে বা এমটি স্টমাকেই খেতে হয়, তাই তিনি যদি ভুলে যান তাহলে দেখা যায় দিনের যে কোনো একটা সময় ওই ওষুধটি তিনি খেয়ে থাকেন। সেক্ষেত্রে আপনাদের বলে রাখি, আপনারা যে ওষুধটি খাচ্ছেন সেটা হলো সিনথেটিক থাইরয়েড হরমোন। এই হরমোন আমাদের বডিতে শুধুমাত্র এমটি স্টমাকেই অ্যাবজর্ব হয়, অন্যান্য সময় হয় না। তাই আপনি যদি দিনের যে কোনো সময় খেয়ে থাকেন এটা আপনার শরীরে কাজ করবে না। তাই আপনি যদি নিয়মিত ওষুধ খান তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের কাছে এই ইনফরমেশনটি নিয়ে নিন যে কোনোদিন ভুলে গেলে আপনি পরের দিন খালি পেটে বা সকালে ডাবল ডোজ খাবেন কিনা। যদি তিনি আপনাকে পারমিশন দেন তখনই আপনি কেবল পরের দিন ডাবল ডোজ নিতে পারবেন। নাম্বার 6, কি মিসকনসেপ্ট রয়েছে? অনেক সময় দেখতে পাওয়া যায় যে থাইরয়েড গ্ল্যান্ডে ঠিক এই জায়গাতে ফুলে ওঠে, যেটা গয়টার বলে থাকি আমরা। এই গয়টার বা থাইরয়েড গ্ল্যান্ডে যে ফুলে ওঠা, অনেক সময় এই ধরনের হলেই ডাক্তার সঙ্গে সঙ্গে আপনাকে আল্ট্রাসোনোগ্রাফি করতে দেন। সেখানে যদি নডুল ধরা পড়ে তো আমরা মানসিকভাবে ধরেই নিই যে আমার হয়তো বা সেখানে ক্যান্সার হতে পারে, বা লোকমুখে আপনি এমনটা হয়তো শুনে থাকবেন। কিন্তু নডুল ধরা পড়া মানেই বা গয়টার হওয়া মানেই বা থাইরয়েড গ্ল্যান্ড অস্বাভাবিক ফুলে ওঠা বা বড় হয়ে যাওয়া মানেই কিন্তু ক্যান্সার নয়। আপনি সুচিকিৎসা নিলে এটি সমাধান বের করা সম্ভব। তবে এক্ষেত্রে একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের দিতে চাই যে থাইরয়েড গ্ল্যান্ডের যে নডিউল বা যে গয়টার হয়ে থাকে বা যে ফুলে ওঠে, এটা কিন্তু ক্যান্সারাস হলেও প্রাণঘাতী ক্যান্সার নয়। এটা রিভার্স করা সম্ভব, অর্থাৎ এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই ভীত না হয়ে অবশ্যই এর ট্রিটমেন্টটা প্রপারলি করাতে হবে। আজকে থাইরয়েড হরমোন নিয়ে যে মিসকনসেপ্টগুলো আলোচনা করলাম, আমার মনে হয় একজন থাইরয়েডের পেশেন্টের জন্য এই বিষয়গুলো জানা অত্যন্ত দরকার। সেই সঙ্গে এটা ভালো করে জানতে হবে যে কোন মাত্রায় হরমোনাল ইমব্যালেন্স হলে আপনি ঔষধ শুরু করবেন। অনেক সময় মাত্রা অস্বাভাবিক না হলেও আমরা ঔষধ শুরু করে দেই, যেটা হয়তো রুটিন কিছু ওয়ার্ক অথবা আয়ুর্বেদিক
কিছু ভেষজ খাবার মাধ্যমে খুব দ্রুত সমাধান সম্ভব, সেই জায়গাতে আপনি যখন এই সিনথেটিক থাইরয়েড হরমোন নিতে যান বা ঔষধ আকারে খেতে যান, তখন কিন্তু এর ভয়াবহতা অন্যরকম হয়ে পড়ে। কাজেই থাইরয়েড হরমোনের যে ইমব্যালেন্স সেটা হলে অবশ্যই চিন্তা ভাবনা করে ট্রিটমেন্টের দিকে যেতে হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কারণ বুঝতেই পারছেন থাইরয়েড রোগীর সংখ্যা দিনকে দিন বেড়ে চলেছে। অন্য আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাবো যে থাইরয়েড হরমোনের যদি ইমব্যালেন্স হয়ে থাকে সেক্ষেত্রে আয়ুর্বেদ নির্দেশিত চিকিৎসা কি রয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।